দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৩৩। তোর চোখ মুখের অবস্থা এরকম কেন? দেখে মনে হচ্ছে কেঁদেছিস। নিচে নামতেই বেলার চোখ মুখ ভালোভাবে পরখ করে প্রশ্ন ছুড়ল বৃষ্টি। বেলা ধপ করে বৃষ্টির পাশে বসলো। কাঁদবো কেন? দিশা আপুর ঘুম মারাত্মক করা, ডাকতে ডাকতে আমার চোখ মুখের অবস্থা খারাপ করে ফেললাম, তাও ভাঙাতে পারলাম না। মিতালি বেলার কাছে এসে ওর মাথায় আদর করতে করতে বলল, ওটা ওরকমই, ঘুমালে আর দিন দুনিয়ার হুঁশ থাকে না। এত কষ্ট করতে গেলি কেন? নাজেহাল হয়ে এলি শুধু শুধু। বেলা আর চোখে ড্রয়িং স্পেসের পুরোটাতে নজর বোলালো। দিগন্তের ছায়াও দেখা নেই। একটা স্বস্তির শ্বাস টেনে আর একটু আয়েশ করে বসলো। ওপর থেকে সদ্য ঘুম ভাঙা দিশা জুবুথুবু পায়ে হেঁটে এলো। পেছন থেকে বেলার গলায় দুহাত দিয়ে জড়িয়ে ধরে ম্যারমেরে গলায় বলল, কখন এলি? আমাকে ডাকবি না? রেজাল্ট তো কোপ মেরেছিস, চল এখন ট্রিট দিবি। বেলা অসহায় মুখে বলল, ডাকলাম তো কত করে, তোমার যে ঘুম বাবা, চুরি করে নিলেও টের পাবা না। বেলাকে ছেড়ে মেকি হাসল দিশা, মাথা চুলকে ক্যাবলার মতো বলল, ডেকেছিলি? আসলে ঘুমের মাঝে স্বপ্নের সাগরে ভেসে যায় তো, তাই কিছু টের পাই না রে। দিশার বলার ভঙ্গিমা দেখে মিতালি, বৃষ্টি, বানি আর মাইশা হেসে দিল। এদিকে বেলা মনে মনে খুশি হলো, দিশা যেহেতু কিছু টের পায়নি, তাহলে এতক্ষণ যা যা করেছে সেসবের কিছুই জানে না। মালটা বানালি কেন, জলটা মেশালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। গানের আওয়াজে বিরক্ত হলো দিগন্ত, চেঁচিয়ে উঠল, এই গান থামা। দিগন্তের চিড়চিড়ে বিরক্ত দেখে পৈশাসিক শান্তি পেল রায়হান। গান থামার বদলে আরো জোরে জোরে বাজতে শুরু করলো। ক্লাবের ছেলেগুলো উড়াধরা নাচছে। হাতের ক্যানটা শেষ করে বিয়ারের আরেকটা ক্যান তুলে নিল দিগন্ত। রায়হান ওর পাশে এসে গলা ছেড়ে গানের তালে তাল মিলিয়ে সুর ধরল, ফুরসতে তোকে বানিয়েছে আলি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, ঠুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। মাত্রারিক্ত বিরক্ত নিয়ে হাতের ক্যানটা রায়হানের দিকে ছুঁড়ে মারল দিগন্ত। গান থামাতে বলেছি না? এক অশান্তিতে পড়ে আসি, আর এক অশান্তিময় গান জুড়ে দিয়েছিস, হারামজাদার দল। রায়হান ক্যানটা ক্যাচ ধরে ভ্রু নাচিয়ে বলল, কোথায় অশান্তি হচ্ছে একবার বল ভাই, এখনই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, বেস্ট চিকিৎসা দিবে। দিগন্ত তেরা গলায় জবাব দিল, চুদুর বুদুর আলাপ মারাও না, চল ওঠ, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। চোখ মুখ ভালো ঠেকছে না, ভেতরে মনে হয় বিরাট অসুখ ধরিয়েছিস। দিগন্ত বসা থেকে উঠে রায়হানের পায়ে জোরে লাথি বসালো। রায়হান চোখ মুখ কুঁচকে বলল, সবসময় আমার সাথে লাথালাথি করিস কেন বেটা? আমি তোর শুভাকাঙ্ক্ষী, বউ না, পা সামলাই রাখবি এখন থেকে। বলতে না বলতে আবারও একই জায়গায় লাথি পড়ল। দাঁতে দাঁত চেপে বলল, শালা ইতর, এই পা নিয়ে বউ খুঁজতে যাব কাল। আজ ভেঙে গেলে তুই আজীবন বেলার থেকে দূরে ভাগবি আর অশান্তিতে ভুগবি। দিগন্ত গম্ভীর গলায় বলল, কোথায় যাবি? চট্টগ্রাম, কাল বউ নিয়ে ফিরবো, পুরো চট্টগ্রাম তন্ন তন্ন করে খুঁজবো, প্রয়োজন পড়লে টর্চ লাইট সহ তোকেও নিয়ে যাব। যা কিছুই নে, বউ পাবি না। ব্যথাতুর মুখে ভ্রুকুঞ্চিত হলো রায়হানের। দিগন্তের দিকে প্রশ্ন ছুড়ল, কেন পাবো না? ভাবগম্ভীর গলায় পকেটে হাত গুঁজে শটান হয়ে দাঁড়িয়ে দিগন্ত বলল, আমি বলেছি তাই, আগে নিজের ক্যারিয়ার গোছা, তারপর বউয়ের দেখা পাবি। অবাক হলো রায়হান, বিস্মিত গলায় বলল, কি বলছিস? ফর দ্য ফার্স্ট টাইম দিগন্ত তালুকদার কাউকে বলছে ক্যারিয়ারের কথা। দিগন্ত একটা বড় শ্বাস টেনে বলল, বলছি, গুন্ডামি করে বউ পালতে চাইলে সারা জীবন হারিকেন দিয়ে খুঁজেও বউ পাবি না। তুই হঠাৎ আমার ক্যারিয়ার নিয়ে পড়লি কেন? দিগন্ত ঘাড় ঘুরিয়ে রায়হানের দিকে তাকিয়ে বলল, তোর উজ্জ্বল ক্যারিয়ারের উপর আরেকজন ডিপেন্ড করবে। নিজের জীবন না গোছালে তার জীবন গুছিয়ে দিতে পারবি না। ভাবুক হলো রায়হান, দিগন্তের কথার মানে বুঝতে সময় নিল। দিগন্তর হাত থেকে বিয়ারের ক্যানটা টেনে নিয়ে বাকি ছেলেদের সাথে আড্ডা দেওয়া শুরু করলো। আপাতত সব ভুল এসবে ডুবিয়ে রাখলো নিজেকে। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরল রহমান। বেতের সোফায় গা ছেড়ে হাঁক ছুড়ল বেলা আর বৃষ্টির নাম ধরে। আমেনা ঠান্ডা পানির গ্লাস হাতে রহমানের কাছে আসলো। রহমান পানি পান করে গ্লাস আমেনার হাতে দিতে দিতে বলল, মেয়েরা এলো না যে, ঘুমিয়ে পড়েছে? আমেনা জবাব দিল, ওরা আপার বাড়ি গিয়েছে, সন্ধ্যার আগে আসতে চেয়েছিল, কিন্তু আপা ছাড়েনি, গিয়েছে যখন। রহমান চোখ মুখের রং পাল্টাতে সময় নিল না, রাগী স্বরে বলল, আমাকে না জানিয়ে কেন গিয়েছে?
রহমানের এহেন গলায় ভরকালো আমেনা। শান্ত সুর হঠাৎ এত কড়া হয়ে উঠল কেন তা বুঝল না, ধীর গলায় বলল, বেলা যেতে চাইলো তাই আমি বৃষ্টির সাথে পাঠালাম, সাথে মিষ্টি নিয়ে গিয়েছে। আপনাকে তো যেতেই হতো। ওরা, রহমানের ভেতরে আগুন জ্বলছে। এতদিন পর গিয়েছে, এখন গিয়ে জোর করে ওদের নিয়ে এলে বোনের সাথে ঝামেলা বাঁধবে। তাছাড়া ওটা এখন মেয়ের শ্বশুর বাড়ি, হুট করে গিয়ে বেলাকে নিয়ে এলে ও বাড়ির লোকেরা ভালো চোখে নিবে না। দিগন্তের কথা ভেবে মাথায় দুশ্চিন্তারা জটলা বাঁধতে শুরু করলো। ধমকেশ্বরে আমেনাকে বলল, আমার কাজ আমি বুঝবো। আর কখনো যদি দেখেছি আমাকে না বলে বেলা ও বাড়ি গিয়েছে, তাহলে তোমার কপালে শনি আছে। মেয়ে যতদিন বাড়িতে আছে ততদিন ওর খেয়াল রাখো ঠিকভাবে। রেজাল্ট দিয়ে দিয়েছে, কদিন পরে ওকে রুমানার ওখানে পাঠিয়ে দিব। আমিনা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, পাঠিয়ে দিবেন মানে কি বলছেন? বেলা রংপুর ক্যান্টনমেন্টে পড়বে। রহমানের কথা শুনে আমেনা আকাশ থেকে মাটিতে আছাড় খেলো যেন। কিছুটা ভীতি কণ্ঠে এনে বলল, বেলা তো ঢাকা ক্যান্টনমেন্টে পড়তে চাই, রংপুর কেন? মেয়ে মানুষকে এত পড়তে হবে না, আমার মেয়ে আমার কাছ থেকে যতটুকু পড়বে। আমেনার কথা সম্পূর্ণ করতে দিল না রহমান, চোখ গরম করে তার দিকে তাকালো। ভারী গলায় বলল, বাকি দুই মেয়েকে নিঃস্বপ্ন বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলাম। ওরা যতটুকু চেয়েছিল ওদেরকে এগিয়ে দিয়েছি। বেলাও যা চাই তাই দিব, কিন্তু আমার কথার বাইরে যেতে পারবে না। ওকে রংপুর থেকেই পড়া কমপ্লিট করতে হবে। আমিনার মাতৃহৃদয় সায় দিল না রহমানের কথায়, চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল। বাড়তি বয়সে মেয়েকে দূরে রাখার মানসিকতা তাদের কোনো কালেই ছিল না। রহমান পাটোয়ারিকেও তার ভালোভাবে চেনা। কোনো কারণ ছাড়া বেলাকে এতদূর খালার বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত এমনি নেয়নি। সাদা শার্টটা চোখের সামনে মেলে ধরে সরু চোখে তাকিয়ে আছে দিগন্ত। ইচিং বিচিং অঙ্কন আর লাল রঙের দাগের ছড়াছড়ি। বুকের কাছে দুটো ঠোঁটের চিহ্নের দিকে নজর আটকালো। কিছুক্ষণ চেয়ে থেকে স্বল্প বিস্তর হাসলো আনমনেই। অতপর ভালোভাবে ভাঁজ করে কাবার্ডের সবচেয়ে উপরের তাকে গুছিয়ে রেখে দিল। পা টিপে টিপে দিগন্তের ঘরের সামনে এলো বেলা। হাত পা কাঁপছে। মিতালি ওর হাতে কফি ধরিয়ে দিয়েছে। আসবে না বলে কত গাইগুই করলো, কিন্তু কাজে দিল না। কফি হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এত রাতে মানুষ কফি কিভাবে খায় মাথায় এলো না বেলার। এখন খেলে কি ঘুমাতে পারবে? প্রশ্নটা খুব করে মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবনার মাঝে হঠাৎ সম্মুখের দরজা খুলে যাওয়াতে হকচকিয়ে গেল। মাথা তুলে সামনের বিশালদেহী পুরুষটাকে দেখে মাথা ঘুরতে লাগলো বেলার। ভয়ে না, দিগন্তের লুক দেখে মাথা ঘুরছে ওর। কালো টি শার্ট আর ট্রাউজার পরা ফর্সাদেহী সুদর্শন পুরুষ। হাতের মাংসল পেশিগুলো দৃশ্যমান। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঢোক চাপার সময় গলার মাঝের অংশটাতে নজর আটকাতেই বেলার মাথা ঘোরার বেগ দ্বিগুণ বেড়ে গেল বেলার। হাতে থাকা কফির মগটা কাঁপছে ভীষণভাবে। দিগন্ত দুই ভ্রুর মাঝে ভাঁজ ফেলে হেলতে দুলতে থাকা বেলাকে দেখছে। গরম কফি ওর হাতের উপর পড়তে নিলে কফির মগটা ঝট করে নিজের হাতে টেনে নিয়ে ধমকে উঠল, এই বেয়াদব, এরকম দুলছিস কেন? বেলা মাথায় হাত রেখে বলল, আমি দুলছি না তো, আমার আশেপাশের সব কিছু দুলছে। কি? বলতে না বলতেই শরীরের ভর ছেড়ে পড়ে যেতে চাইছে বেলা। দিগন্ত ঝট করে এক হাত বাড়িয়ে ওকে ধরল। নিজের দিকে টেনে এনে ঘাবড়ানো স্বরে বলল, বেলা, শরীর খারাপ লাগছে? বেলার কান ভারী হয়ে এসেছে, সামনে সব কিছু কালো দেখছে। নিভু নিভু চোখে শুধু শুনতে পেল দিগন্ত কিছু বলছে। বেলাকে চোখ বন্ধ করতে দেখে অস্থির হলো দিগন্ত। একটু হেলে কফির মগটা ফ্লোরে রেখে দু হাতে ভালোভাবে ধরল ওকে। গালে হাত রেখে ডাকলো কয়েকবার। বেলা অচেতন হয়ে পড়েছে। সময় ব্যয় নাই করে বেলাকে এনে বেডে শুয়ে দিল। চোখে মুখে পানির ছিটা দিয়ে আরও কিয়ৎক্ষণ ডাকলো ওকে। মিনিট পাঁচেক পর আস্তে ধীরে চোখ খুলল বেলা। খুলেই আবার বুঝে নিল। দিগন্ত অস্থির চিত্তে বলল, বেলা, চোখ খোল, কেমন লাগছে বল আমাকে। বেলা চোখ বন্ধ রেখে ধীর আওয়াজে বলল, আপনাকে দেখে মাথা ঘুরছে। আপনি এত সেজেছেন কেন? এহেন পরিস্থিতিতে বেলার কথা শুনে দিগন্ত বোকা বনে গেল। মুখ কুঁচকে নিয়ে ধমকের সুরে বলল, হোয়াট? কি বলছিস? আপনি বাড়িতে এরকম সেজেগুজে বেড়ান? কই, আগে তো এত সুন্দর ছিলেন না। এখন আপনাকে দেখতে এতটা সুন্দর লাগে কেন? মাইশা আপু এ বাড়িতে থাকে, আপনিও এখন ইচ্ছে করে সেজেগুজে বেড়ান, তাই না? বেলার কথা শুনে দাঁতে দাঁত পিষল দিগন্ত। হুট করে ওর চেতনা হারাতে অনেকটা ভয় পেয়েছিল। একটা বড় শ্বাস টেনে নিজের মধ্যে থাকা উদ্বিগ্নতা ঝেড়ে ফেলল। অতপর বেলার হাত ধরে ওকে এক ঝটকায় শোয়া থেকে বসিয়ে দিল। হাতে টান খেয়ে চোখ খুলল বেলা। দিগন্তের দিকে চোখ পড়তেই অবাক হলো, চোখ জোড়া লাল হয়ে গিয়েছে। একটা শুকনো ঢোক গিলে বলল, একটা কথা বলবো?
দিগন্ত ধমকে বলল, না, বের হ রুম থেকে, তোকে না বলেছিলাম আমার আশেপাশে আসবি না। দিগন্তর কথা শুনতে চাইছে দেখে বেলা জেদ বাড়ল, গাল ফুলিয়ে বলল, আমি বললাম না একটা কথা বলবো, বলবো মানে বলবোই। দিগন্ত শক্ত কণ্ঠে বলল, তোর মতো বেয়াদব মেয়ের কোনো কথা আমি শুনবো না। আমি তাও বলবো। দিগন্ত গরম দৃষ্টিতে তাকালো বেলার দিকে। বেলাও শক্ত চোখে দিগন্তের দিকে তাকিয়ে আছে, জেদি গলায় বলতে শুরু করলো, আপনাকে আমার ভালো লাগে, আপনি মাইশা আপুর থেকে দূরে থাকবেন। গরম চোখ জ্বলা নিভে গেল দিগন্তের, দুহাত বুকে চেপে ভাবগম্ভীর গলায় বলল, তোর কথাই? বেলা সোজা উত্তর করল, হ্যাঁ। তোর বাপ আবার আমাকে বলেছে তোর থেকে দূরে থাকতে, আমি দূরেই আছি। বাপ মেয়ে দুটোর এত সাহস, আমার উপর হুকুম চালানোর চেষ্টা করিস? বেলা চোখ টলমলে হলো, তেরা গলায় বলল, আব্বু কিছুই বলেনি, আপনি মাইশা আপুর জন্য ইচ্ছে করে এসব শোনাচ্ছেন আমাকে। কড়া স্বরে আওড়ালো দিগন্ত, আরেকবার মাইশাকে টেনে কিছু বললে থাপ্পড়ে দাঁত নড়িয়ে দেব। চোখের পানি ছেড়ে দিল বেলা, ফুঁসে উঠে হাঁটু গেড়ে দিগন্তের কাছাকাছি এলো। ওর বুকের কাছে টি শার্ট এক হাতে জোরে মুঠো করে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, বলেছি না আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগে মানে বোঝেন না? ভালো লাগে মানে ভালো লাগে। কেন মাইশা আপুর সাথে আপনার বিয়ে দিতে চেয়েছিল দাদি? মাইশা আপু ভালো মেয়ে না, আপনার সাথে মানাবে না, একদম বাজে লাগবে। বাজে মানে বাজে, খুবই বাজে লাগবে। আমি ভালো মেয়ে। কথাগুলো এক নিঃশ্বাসে বলছে আর কাঁদছে বেলা। শেষ হতেই হেসকে উঠে গেল। দিগন্ত নিরেট চোখে বেলার মুখের দিকে তাকিয়ে আছে। মুখভঙ্গিমা একদম শান্ত স্বাভাবিক। বেলা ওকে ছেড়ে ধূপধাপ পা ফেলে চলে গেল। বেলা চলে যেতেই দিগন্তের অধরে আবারও খেলে গেল স্বল্প হাসির ঝিলিক।